জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা 6:30টার পর দেওয়া ওই পোস্টে আজহারী বলেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার নিবেদন। এবারে জানাবো শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন সরকার। আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জানাবো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। ভারতের হাইকমিশনার প্রবীণ ভার্মা আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। এদিকে টিএসসিতে সংগৃহীত ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা ত্রাণ থেকে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের কাছে ৮ কোটি টাকার চেক তুলে দেন সমন্বয়করা। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংগৃহীত ত্রাণের অর্থ প্রদান করবার জন্য এসেছেন। তাদের সংগৃহীত ত্রাণ নয়, এটা বাংলাদেশের প্রাণ। এখানে শিশু, কর্মজীবী মানুষ, গৃহবধূ, দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এ ত্রাণ তহবিলে সহায়তা করেছেন। তাদের সেই সংগৃহীত অর্থই আজ দিতে এসেছেন। জানিয়ে দেব, বাংলাদেশে জাহাজ এবং পাট শিল্পে বিনিয়োগ করতে চায় ইবিএফসিআই এর ব্যবসায়ী নেতৃবৃন্দ। নৌপরিবহন, বস্ত্র এবং পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশ স্বপ্ন এবং অপার সম্ভাবনার, যে বাংলাদেশ হবে দুর্নীতি এবং হয়রানি মুক্ত, যে বাংলাদেশ দেশি বিদেশি প্রতিটি বিনিয়োগী হবে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে। সীমান্তে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মারুন আল রাজ শহরের পূর্ব দিক থেকে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করায় এই সংঘাত শুরু বলে গোষ্ঠীটি জানিয়েছে। হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইতিমধ্যেই বেশ কয়েকজনকে হতাহত করেছে। খবর আল জাজিরার। হিজবুল্লাহর একটি আক্রমণে 4 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা 6:30টার পর দেওয়া ওই পোস্টে আজহারী বলেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার নিবেদন। আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহাবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এর আগে গত 6 অগাস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে এবং ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছে আমি নিজেও। শিগগিরই সাম্য, মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে সরকার। আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। শফিকুল আলম বলেন, এ আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। ভারতের হাইকমিশনার প্রবীণ ভার্মা আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়াও নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে উল্লেখ করে উভয় পক্ষই নিয়মিত দ্বিপাক্ষীয় আলোচনাকে সক্রিয় করবার গুরুত্বের উপর জোর দিয়েছেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও হাই কমিশনার বাণিজ্য প্রকল্প এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভারতের হাই কমিশনারের মাধ্যমে নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করবার গুরুত্ব আলোচনায় উঠে আসে। টিএসসিতে সংগৃহীত ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে। বন্যাতুরদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা ত্রাণ থেকে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের কাছে ৮ কোটি টাকার চেক তুলে দেন সমন্বয়করা। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংগৃহীত ত্রাণের অর্থ প্রদান করবার জন্য এসেছেন। তাদের সংগৃহীত ত্রাণ নয়, এটা বাংলাদেশের ত্রাণ। এখানে শিশু, শ্রমজীবী মানুষ, গৃহবধূ, দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এ তহবিলে দান করেছেন। তাদের সেই সংগৃহীত অর্থ আজ দিতে এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম হয়েছে সেখানে আমি একজন প্রতিনিধি ছিলাম। আমার সঙ্গে আরও প্রতিনিধি রয়েছেন। এখানে টিএসসিতে আমাদের যে ত্রাণ কার্যক্রম রয়েছে, গতকাল সেটার পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করেছি। সব আয় ব্যয়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন ৯,৯১,৫১,২১৩ টাকা আছে। সেখান থেকে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ৮ কোটি টাকা আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে হস্তান্তর করব। কেন তারা এ টাকা দিচ্ছেন এ বিষয়ে সমন্বয়ক বলেন, ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি করা হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোতে ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। সেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমরা চাই আমাদের এই টাকাটা সাধারণ মানুষের পুনর্বাসনে পৌঁছে যায়। বাংলাদেশের জাহাজ এবং পাট শিল্পে বিনিয়োগ করতে চায় ইবিএফসিআই এর ব্যবসায়ী নেতৃবৃন্দ। নৌপরিবহন, বস্ত্র এবং পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এন সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ স্বপ্ন এবং অপার সম্ভাবনার, যে বাংলাদেশ হবে দুর্নীতি এবং হয়রানি মুক্ত, যে বাংলাদেশে দেশি বিদেশি প্রতিটি বিনিয়োগ হবে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। আমি ইবিএফআইসি সহ দেশে বিদেশে সকল ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের সম্ভাবনার সেই নতুন বাংলাদেশের পাট এবং বস্ত্র ও জাহাজ শিল্পের বিনিয়োগে আহ্বান জানাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, গত ১৫ বছরের দুঃশাসনে দেশের অন্যান্য সকল সেক্টরের ন্যায় পাট এবং বস্ত্র শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যক্তি স্বার্থে পাট এবং বস্ত্র কলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম, দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায় গোটা দেশ। উপদেষ্টা আজ বুধবার সকালে সচিবালয়ে ইউরোপ বাংলাদেশ ফেডারেল অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। ব্যবসায়ী প্রতিনিধি দল ছাত্র জনতার একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা পদে যিনি আছেন তিনি শুধু একজন নোবেল লরিয়েটই নন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন মহান ব্যক্তিত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল নেতৃত্বে গঠিত সরকারের মাধ্যমে বাংলাদেশে এখন সুযোগ এবং সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করবার এখনই উপযুক্ত সময়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে। সীমান্তে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মারুন আল-সার শহরের পূর্ব দিক থেকে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করায় এই সংঘাত শুরু হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে। হিজবুল্লাহ বলছে তাদের যোদ্ধারা ইতিমধ্যে বেশ কয়েকজনকে হতাহত করেছে। খবর আল জাজিরার। হিজবুল্লাহর একটি আক্রমণে ৪ জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, লেবাননের দক্ষিণ এবং অধিকৃত উত্তর ফিলিস্তিনের সীমান্ত অঞ্চলে ইসরায়েলি একটি সৈন্যদল হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে। আরও জানিয়েছে, হামলায় বহু সংখ্যক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে এবং উদ্ধারকারী দল তাদেরকে 4টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বুধবার লেবাননের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের একটি দ্বিতীয় সারির সংঘর্ষ বলে জানিয়েছে হিজবুল্লাহ। তাদের মতে দুটি সংঘর্ষই ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।